আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি। আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল, মানে আমার বোর্ডে ফার্স্ট ইন্টারভিউ আমার ছিল। তো সেটা তো প্রথমে একটা ভয় লেগেই ছিল যে ফার্স্টেই ডেকে নিয়েছে আমাকে, কোনো মানে অন্যদের কিছু এরও হলো না, বসতো মানে ঠিক করে বসার সময়ই পাইনি আমি, ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে আমাকে ডেকে নিয়েছে ওরা। তো সেই টেনশন একটা ছিল। তারপরে যে প্রেসিডেন্ট স্যার যে থাকেন ওই বোর্ডে, তিনি 5টা কোশ্চেন এমনই করেছেন আমাকে, আমি একটার উত্তর দিতে পারি। তো সেখানেই তো একটা কনফিডেন্স ডাউনের ব্যাপার থাকে। তো আমি সেটা ভেবে রেখে গেছিলাম যে যাই হয়ে যাক কনফিডেন্স তো ডাউন হতে দেবো না, অ্যান্সার না পারি না পারবো, সত্যি কথা বলে আসবো যতটা পারি। আর বাকি নিজের যতটা পারি ততটা আমি 100% দিয়ে আসবো। তো প্রেসিডেন্ট স্যার, মানে প্রেসিডেন্ট স্যার যে কোশ্চেন গুলো করলেন অ্যান্সার না দেওয়ার পরে, ওনার তো মুখ দেখে আমি ভেবেছিলাম যে আমার তো সিলেকশন হবে না এখানে। তো ম্যাক্সিমাম লোকে যেটা নেয় সেটা হচ্ছে সিআইএসএফ নেয়, সিআইএসএফ বা এসএসবি নেয়। আর ওদের অ্যাসপেক্ট অনেক ভালো, ওদের প্রমোশন সরি পোস্টিং যেটা হয় সেটা অনেক ভালো জায়গায় হয়। তো ওরা ম্যাক্সিমাম লোক ওটাই নেয়, সেই জন্য ওইটা যেটা যারা টার্গেট করবে তাদের জন্য র্যাঙ্কটা ডিপেন্ড করে। কারণ ওখানে জেনারেলদের জন্য 50-60 র্যাঙ্কের নিচে এলে পাওয়া যাবে না সিআইএসএফ, এরকম ব্যাপার একটা। তো তারা ওই পোস্ট গুলো যারা নেয় তাদের জন্য র্যাঙ্কটা ডিপেন্ড করে। আমি কম্পারিজনের জন্য বলছি, কারণ সিএসসি তে কেউ যদি ইন্ডিয়ান ফরেন সার্ভিস নিয়ে থাকে, তো তার জন্য র্যাঙ্কটা অতটা ডিপেন্ড করবে না। সে যদি 400, 500, 600 র্যাঙ্কও করে তাও হয়তো পেয়ে যাবে ফরেন সার্ভিস। কিন্তু যে আইএস অফ করবে ফার্স্ট প্রিফারেন্সে, তা বিএসসি সমতুল্যই পোস্ট, কিন্তু আমাদের নামটা আলাদা হয়, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বলে আমাদের। এটা কমান্ড্যান্ট র্যাঙ্কের পরের থেকে যে র্যাঙ্কটা হয় ডিআইজি র্যাঙ্ক, সেখান থেকে নামটা সেম থাকে। ডিআইজি পুলিশ মানে স্টেটেও হয়, ডিআইজি পুলিশ সেন্টারেও হয়, কিন্তু প্রথম যে 3-4টে পোস্ট থাকে সেখানে আমাদের নামটা আলাদা। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন। আজকে আমি যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, সে হলো বসিরহাট থেকে বিলং করে এবং 2022 সালে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। মঙ্গলদীপ পাল। তিনি ইউপিএসসির যে আর কি এক্সামগুলো হয় সেখানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ এ তিনি সিলেক্টেড হয়েছেন এবং তার সম্পর্কে জানবো তিনি কিভাবে সিলেক্ট হলেন। ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের সর্বভারতীয় পরীক্ষায় তিনি সফল হলেন, তিনি কিভাবে আর কি এই পরীক্ষাটা আর কি প্রথমে সেই সম্পর্কে জানতে পারলেন এবং তার জার্নি সবকিছু ডিটেলস আমরা জানবো। প্রথমেই মঙ্গলদীপ পাল মহাশয়, আপনার চ্যানেলে ওয়েলকাম জানাই এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার এই সাফল্যের জন্য আমরা আপনাকে অনেক অভিনন্দন জানাই। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে পরীক্ষা, যেটা সম্পর্কে অনেকেই আমরা হয়তো জানতাম না এতদিন, সেখানে আপনি এই পরীক্ষার বিষয়টা কিভাবে প্রথমে আপনি জানলেন এবং জানার পর সেটার জন্য কিভাবে প্রস্তুতি শুরু করেছেন, আর এই যে বিষয়টা, এই যে চাকরির পরীক্ষাটা, তার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন সেই বিষয়ে একটু বলুন। এটা সত্যি কথা যে ইউপিএসসির এই পরীক্ষাটার বিষয়ে পার্টিকুলারলি অনেকেই জানে না, ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না যারা কি সাধারণ সিভিল সার্ভিসের প্রিপারেশন নেয়। কিন্তু যারা ফোর্স লাইনের টার্গেট নিয়ে থাকে, যেরকম ধরুন আর্ম ফোর্সের, আর্মি নেভি এয়ার ফোর্সের অফিসার পদে যারা নিয়োগের স্বপ্ন মানে নিয়ে থাকে, পড়াশোনাটা শুরু করে, তারা প্রায় সবাই জানে এই বিষয়ে। আর যারা ইউপিএসসি সিভিল সার্ভিস যারা দিয়ে থাকে, তারা কিছু বছর পরে জানতে পারে, যখন তাদের একটা দুটো তিনটে অ্যাটেম্প নষ্ট হয়ে যায়, তখন তারা এই বিষয়ে জানতে পারে। আর অ্যাটেম্প তো দেয় অনেকে, আমার অনেক বন্ধু বান্ধবী আছে যাদের সোল টার্গেট ছিল সিএসসি, ইউপিএসসি সিএসসি, তারা পারেনি সফল হতে হতে। তাই মানে এই চাকরিটা একটা সেকেন্ড অপশন হিসেবে তারা নিয়ে থাকে। আমার ওটা সেকেন্ড অপশনই ছিল, কিন্তু আমার সিএসসি ফার্স্ট টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল আর্ম ফোর্সে জয়েন করার। ক্লাস 12 থেকে আমি এনডিএ মানে এনডিএ দিয়েছিলাম। তো এনডিএ একবারই দিতে পেরেছিলাম, বয়সের একটা লিমিট থাকে ওতে, সেই কারণে। তো ওতে আমি ক্লিয়ার হয়নি, মানে আমি উত্তীর্ণ হতে পারিনি রিটেন এক্সামটাতে। তো তারপরে আমি ভেবেছিলাম যে গ্র্যাজুয়েশনের পরে যে এন্ট্রিটা হয় সিডিএ, সব থেকে মানে প্রসিদ্ধ যেটা এন্ট্রি আর্ম ফোর্সের জন্য, তো সেটা ভেবেছিলাম আমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করবো, আমার একটা ইচ্ছা ছিল। তো সেইভাবেই আমি 12 এর পর থেকে প্রিপারেশনটা শুরু করি প্রায়। কিন্তু গাইডেন্স সেরকম না থাকার কারণে প্রিপারেশনটা একটু ধীর গতিতে হতে থাকে। কিন্তু আহ, সৌভাগ্যক্রমে আমি প্রথম অ্যাটেম্পটেই সিডিএস ক্লিয়ার করি, মানে ফার্স্ট অ্যাটেম্পট আমার, সেটা 2022 সালে ছিল। কিন্তু আর্ম ফোর্সের একটা ইন্টারভিউ রাউন্ড যেটা হয়, হয়তো অনেকেই জানেন এই বিষয়ে, এসএসবি যেটা হয়, এটা একটা দীর্ঘ 5 দিনের একটা প্রসেস হয়। আর অনেক কিছু ওতে দেখে, পার্সোনালিটি ওয়াইজ, সাইকোলজি ওয়াইজ, ফিজিক্যাল ওয়াইজ, অনেক কিছু দেখে ওখানে। তো সেখানে আমি উত্তীর্ণ হতে পারিনি, আমি প্রায় 7টা 8টা অ্যাটেম্প দিয়েছিলাম ওতে। লাস্ট রাউন্ডে গিয়ে অনেকবারই বাদ চলে যাই।
তো ওই জার্নির প্রসেসের মধ্যেই আমি জানতে পারি এই পরীক্ষাটা সম্বন্ধে। যখন 2023 সালে আমি জানতে পারি, কিন্তু 2023 সালে আমার দেওয়ার সুযোগ হয়নি বিভিন্ন কারণে। আমার এসএসবি মানে যাই ইন্টারভিউ ছিল আর্ম ফোর্সের, সে কারণে। তো 1 বছর আমার গ্যাপ হয়ে গেছে এই কারণে। আর তারপরে 2024 সালে আমি মানে 4-5 মাস ডেডিকেটলি এর জন্যই পড়াশোনা করেছি। এতে দুটো পেপার হয় মূলত। ফার্স্ট পেপারটা আমার সিবিএসসি প্রিপারেশনের জন্য অনেকটাই কভার হয়ে গেছিল। সেকেন্ড পেপার একটা মেন্স হয়, রিটেন এক্সাম টাইপের। তো সেই পেপারটার জন্য আমাকে ডেডিকেটলি পড়তে হয়েছিল কিছু মাস। তো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল সিএপিএফ এর। তো এটাতে আমি সৌভাগ্যক্রমে উত্তীর্ণ হয়েছি। আর আমাদের জানুয়ারি থেকে আশা করি ট্রেনিং শুরু হবে। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞাসা করবো, আমি এই বিষয়ে আরো জানবো, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা বিলং করে, যারা আর কি এইচএস দিল, তারা অনেকেই তোমার এই ভিডিওটা দেখবে, দেখে অনুপ্রাণিত হবে এবং সেই ক্ষেত্রে আর কি যাবে। তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে সেই বিষয়ে আমি আসবো। আমি একটু জিজ্ঞাসা করবো যে তোমার আর কি হোম টাউন বসিরহাট আর কি বললে, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই আমার বাণীপুরের জওহর নবোদয় বিদ্যালয় থেকে করা। যেখান থেকে সচরাচর মানে খুবই সম্প্রতি শুনেছেন হয়তো বততী দত্ত বলে একজন দিদি আমাদের 3 বছর সিনিয়র ছিল, উনি আইএএস ক্লিয়ার করেছে আগের বছর আচ্ছা, 2023-এর হুম আইএএস। হুম। তো ওই স্কুল থেকে আমার পাস আউট। 2019-এ আমার 12 পাস আর কি। আচ্ছা, 2019 সালে 12 পাস, তারপর গ্রাজুয়েশন কোথা থেকে? গ্র্যাজুয়েশন আমি কাছের কলেজ থেকে করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম বাড়ি বসে প্রিপারেশন করাটা সুবিধা হবে আমার পক্ষে, ডিস্ট্রাকশন থেকে একটু আউট হয়ে থাকা যাবে। তো সে কারণেই করা। আমার গ্র্যাজুয়েশন ছিল আমার বাড়ির কাছে টাকি গভর্নমেন্ট কলেজ আছে, ডব্লিউবিএসসি আচ্ছা, আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। ওখান থেকে আমার গ্র্যাজুয়েশনটা করা। তাহলে গ্রাজুয়েশনের মধ্যে থেকেই আর কি পড়াশোনা, তাই তো? মানে এইচএস এর পর থেকে? হ্যাঁ। না, আমার টার্গেটই ছিল আমি সিবিএসটা ক্লিয়ার করবো। গ্র্যাজুয়েশন তো একটা ডিগ্রি পাওয়ার জন্য আমি করেছিলাম। সে কারণে গ্র্যাজুয়েশন আমি সাবজেক্ট সেইভাবে চুজ করিনি, ভালো সাবজেক্ট। সেটা একদিক থেকে ভুলও হয়েছে, আমি স্বীকার করি। কারণ গ্র্যাজুয়েশন একটা স্ট্রং বেস রাখা খুবই দরকার। কারণ একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে চলা যায় জীবনে। কারণ আমি এই এতগুলো অ্যাটেম্প মানে ফেলিওর হওয়ার পরে তখন একটা বার্ডেন চলে আসে মাথায় যে এবার না হলে কি করবো, এবার না হলে কি করবো। ওই জন্য গ্র্যাজুয়েশনটা একটা ভালো জায়গাতেই করা উচিত ছিল আমার তখন। এতটা প্রেশার পড়তো না আমার। যাই হোক, সেটা লাইফের একটা পার্ট, সেটা হতেই পারে সবার সাথে। কিন্তু যেটা আমি চেয়েছিলাম সেটা না হোক, তার সমতুল্য কিছু একটা পেয়ে গেছি, এটাই মানে সৌভাগ্য। গ্র্যাজুয়েশনে বা এইচএস এর পর সকলেই আর কি প্রিপারেশনের জন্য বিভিন্ন আর কি সরকারি আর কি পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লি হোক, মানে যেহেতু ইউপিএসসি বা এই এক্সামগুলির জন্য, আর স্টেটের এক্সামের জন্য হলো কলকাতা ওরিয়েন্টেড বিভিন্ন আর কি ইনস্টিটিউটে ভর্তি বা সেখানে থেকে আর কি পড়াশোনার সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে তুমি একদম তোমার যে আর কি হোম টাউন, সেখানে আর বাড়ি বসে প্রিপারেশন, এটা তো মানে একদমই দেখা যায় না। তো এই ডিসিশনটা কেন? দেখুন, আর্ম ফোর্সের প্রিপারেশনের জন্য দিল্লি গিয়ে পড়াশোনা খুব কম লোকেই করে। কারণ রিটেনটা যে খুব কঠিন আমি সেটা বলবো না। হ্যাঁ, ইউপিএসসি একটা এক্সাম, সেই মানে বাকি এক্সামের থেকে এদের এক্সামের ধরনটা আলাদা। ইউপিএসসি এটা একটা অ্যানালিটিক্যাল বেস কোশ্চেনটা হয়। কিন্তু এর জন্য যে কোনো বড় কোচিং জয়েন করতে হবে বা বাড়ির থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে, এটা আমি মনে করি না। কারণ এটা সিএসি, আমার সিভিল সার্ভিসের এক্সাম গুলো সেটা আলাদা ব্যাপার, কারণ ওটার এক্সামটা অনেকটাই ডিফিকাল্ট তুলনামূলক আমাদের এই এক্সাম গুলো থেকে। তো আমি আমি মানে বিশ্বাসী ছিলাম যে আমি এক্সাম তো ক্লিয়ার করে দেবো। তো সেটা নিয়ে আমার সমস্যা ছিল না, সমস্যা হয়েছিল তার পরের স্টেপটাতে, ইন্টারভিউ যে রাউন্ডটা। তো আচ্ছা, সেটাতেই সমস্যা হয়েছে। আর তাছাড়া কলকাতার যে কথাটা আপনি বলছেন, কলকাতাতে ইউপিএসসি প্রিপারেশন নেই। মানে একটা দুটো হয়তো আছে, কিন্তু সেটা সিভিল সার্ভিসের প্রিপারেশন ডেডিকেটলি করায়। তাও আমি খুব ভালো সুনাম তাদের শুনিনি খুব একটা। সেজন্য আমি কলকাতায় তো পড়াশোনা করার আমার খুব একটা ইচ্ছা হয়নি কোনোদিন। মানে একদম বাড়িতে বসে থেকেই আর কি কি প্রিপারেশনটা একদম নিয়েছে, তাই তো? হ্যাঁ, আমি 3-4 বছর বাড়িতে বসে মানে যতটা নিজের মতো করা যায় অনলাইনে সোর্স দিয়ে বা হুম ক্লাসিক যে বইগুলো মানে হুম। স্ট্যান্ডার্ড যে বইগুলো ওইগুলো পড়েই তারপরে শুরু করি। আচ্ছা, আমি এবার একটু আসবো যে এই যে জবটা তুমি পেলে, এই জবটার আর কি জব প্রোফাইল সম্পর্কে, মানে তুমি জয়েন করার পর তোমার ট্রেনিং কতদিন হবে, তারপর তোমার কাজটা কি হবে, এটা আগে বলুন। দেখুন, এটাতে 5টা ফোর্স হয়। মানে সিএপিএফ এর আন্ডারে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি অ্যান্ড এসএসপি। 5টার ফুল ফর্মটা আমি বলে দিই একটুখানি, মানে সংক্ষেপে কিছু বলে দিই। বিএসএফ এর কাজ আশা করি সবাই জানো মোটামুটি, আমরা বিএসএফ এর ধারেই আমাদের বসবাস। বিএসএফ বা বাংলাদেশ আর পাকিস্তান বর্ডারকে গার্ড দেয়।
সিআরপিএফ এর কাজও মোটামুটি জানো, সারা ইন্ডিয়াতেই সিআরপিএফ ছড়িয়ে আছে এদিক ওদিকে। ইন্টারনাল সিকিউরিটি রিলেটেড সিআরপিএফ এর কাজ। তারপরে আইটিবিপির কাজ হচ্ছে ইন্দো চায়না বর্ডারকে গার্ড করা। হুম। আর এসএসবি এর কাজ হচ্ছে ইন্দো নেপাল আর ইন্দো ভুটান বর্ডারকে গার্ড করা। আর সিআইএসএফ এর কাজ হচ্ছে ইন্ডিয়ার যে ভাইটাল ইনস্টলেশন গুলো আছে সেইগুলোকে গার্ড করা। এই হচ্ছে 5টা ডিফারেন্ট কাজ। এবারে আমার ফার্স্ট প্রিফারেন্স হচ্ছে বিএসএফ। তো আমাদের ট্রেনিং হবে মধ্যপ্রদেশের একটা জায়গা টেকানপুর বলে, ওখানে আশা করি যদি বিএসএফ পাই, তো আশা করি পেয়ে যাবো বিএসএফ। তো সেখানে আমাদের ট্রেনিং হবে, এটা 1 বছরের ট্রেনিং হয়, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতদূর সম্ভব আমার যতটা জানা আছে। এবার আমাদের ট্রেনিং, আমাদের ডিপ্লয়মেন্ট তো মোটামুটি ইস্টার্ন বর্ডার আর ওয়েস্টার্ন বর্ডারের এরিয়াতেই হবে, মানে ম্যাক্সিমাম টাইমটা। তো সেখানে কাজ বলতে বিভিন্ন রকম আমাদের বিএসএফ এর যেরকম রিসেন্টলি অপারেশন সিঁদুরে, মানে সিন্ধু যেটাকে বলে, সেটাতেও দেখেছেন যে বিএসএফ এর একটা ম্যাসিভ রোল ছিল অ্যালং সাইড উইথ আর্মি। তো মানে প্রায় আর্মির মতোই কাজ করেছিল বিএসএফ। তো বিএসএফ এর কাজ একটা ডাইভার্সিফাইড কাজ, মানে অনেক রকম কাজ করতে হয়, ইনফিল্ট্রেশনকে আটকানো থেকে শুরু করে রিফিউজি ক্রাইসিস থেকে শুরু করে পোচিং, অ্যান্টি স্মাগলিং, প্লাস রাইট কন্ট্রোলেও কাজ করে। রিসেন্টলি মুর্শিদাবাদ ভায়োলেন্সও বিএসএফ ডিপ্লয়েড হয়েছিল। তো আমাদের কাজটা ভার্সেটাইল কাজ, মূলত ন্যাশনাল ইন্টারনাল সিকিউরিটি আর ন্যাশনাল সিকিউরিটিকে আমরা মানে প্রতিরোধ করার একটা চেষ্টা করবো। মানে এটা যদি আমি এক কথায় ধরতে চাই, এটা হলো ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ সার্ভিস মানে ডাব্লিউবিসিএস হুম, পরীক্ষায় গ্রুপ বি এর যে পোস্টটা ডিএসপি, সেন্ট্রালেও হুম। কি এই সেম পোস্ট বা একই সমতুল্য বা হ্যাঁ, একই? এটা বিএসপি সমতুল্যই পোস্ট, কিন্তু আমাদের নামটা আলাদা হয়, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বলে আমাদের। এটা কমান্ড্যান্ট র্যাঙ্কের পরের থেকে যে র্যাঙ্কটা হয় ডিআইজি র্যাঙ্ক, সেখান থেকে নামটা সেম থাকে। ডিআইজি পুলিশ মানে স্টেটেও হয়, ডিআইজি পুলিশ সেন্টারেও হয়, কিন্তু প্রথম যে 3টে 4টে পোস্ট আছে সেখানে আমাদের নামটা আলাদা হয়, মানে স্টেটের থেকে। স্টেটের ডিএসপি থেকে শুরু হয়, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট থেকে শুরু হয়, কিন্তু র্যাঙ্কটা সেম আমাদের। আচ্ছা, এবার একটু জিজ্ঞাসা করব যে এইখানে আর কি তোমার প্রথম ধাপ কি ছিল? প্রিলিমস পরীক্ষা, তারপর মেন্স কি ছিল, আর ফাইনাল ইন্টারভিউ এর আর কি এক্সপিরিয়েন্স, এটা একটু শেয়ার। মেন্স বলতে আমাদের প্রথম দিনই যে এক্সামটা হয়, সিএসসি তে যেরকম একটা আলাদা ডেট অ্যালট করা হয় মেন্স দেওয়ার জন্য, আমাদের মেন্সটা অতটা ভাস্ট পরীক্ষা না। তো আমাদের প্রিলিমিনারি আর মেন্সটা একদিনেই হয়ে যায়। মানে দুটো পেপার থাকে, ফার্স্ট পেপার মাল্টিপল চয়েস, ওটা প্রিলিমিনারি পরীক্ষার মতোই, মানে ওর একটা কাট অফ ক্লিয়ার করতে হয় তবেই তোমার নেক্সট যে লেখা পরীক্ষাটা মানে রিটেন যেটা, তার কপি চেক হয়। তো ওটা প্রিলিমিনারি ধরতেই পারেন। ওটার পরীক্ষা আপনার 2 ঘন্টার হয়। তারপরে 1 ঘন্টার গ্যাপ দিয়ে 3 ঘন্টার মেন্স পরীক্ষা হয়, একই দিনে পরীক্ষা হয় এটা। তো প্রিলিমিনারি পরীক্ষা আহ, প্রায় সিভিল সার্ভিসের মতোই, মানে সবকিছুই আছে ওর মধ্যে। ম্যাথস জিআই থেকে শুরু করে জিএস এর সব কটা সাবজেক্ট থেকে কোশ্চেন আছে। আর খুব একটা সহজ পরীক্ষা হয় না, বেশ টাফ লেভেলের এক্সাম হয়। আর মেন্স যে এক্সামটা হয় মানে সেকেন্ড পেপারটা রিটেন, 3 ঘন্টা রিটেন থাকে, আচ্ছা, ওতে ওতে অনেক প্রিলিমসে কিছু কত লিখতে হয়। মার্কসের হয়? প্রিলিমস কত মার্কসের ও হয়? হ্যাঁ, প্রিলিমসটা আমাদের 125টা কোশ্চেন থাকে, 250 মার্কসের এক্সাম হয়, ওটা দু আচ্ছা, ঘন্টা 125টার মধ্যে কি এরকম বাঁধা ধরা নিয়ম আছে, যেমন আমাদের ডাব্লিউবিসিএস এরকম আছে যে 25টা করে 8টা টপিক এরকম? এখানে কি ওরকম আছে নাকি ওভারঅল কি মিক্সড? না, বাধা ধরার নিয়ম তো নেই, কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেশিও ওরা ফলো করে। যেরকম ধরুন, কিন্তু ওটা ভ্যারি করে, জিএস এরটা তো ভ্যারি করে, কিন্তু ম্যাথ এরটা একটু স্ট্যান্ডার্ড থেকে যায়, কারণ 10টা 12টা ম্যাথ কোশ্চেন ওরকম থাকে, মানে প্রতি বছরই। বাকি সাবজেক্ট গুলো ভ্যারি করে, কারণ হিস্ট্রি কোশ্চেন কোনোবার 15টা আসে, কোনোবার 7টা 8টা আসে, ইকোনমিক কোশ্চেন কোনোবার ওরকম ভ্যারি করে, মানে ওটা ঠিক নেই, প্রপার ওরকম নাম্বারটা ঠিক নেই। আচ্ছা, এবার একটু বলবো যে এবারে মেন্স। সেকেন্ড পেপারটা, হ্যাঁ, হ্যাঁ, তো ওটাতে আমাদের অনেক কিছু লিখতে হয় ইংরাজিতে বা হিন্দিতে, মানে হিন্দিতে অপশনটা থাকে শুধু এসে লেখার জন্য, বাকিটা ইংরাজিতে লিখতে হয়। তো লিখতে হয় হচ্ছে আমাদের এসে লিখতে হয় 4টে, 20 নাম্বারের থাকে টোটাল, মানে টোটাল মেন পেপারে মার্কস হচ্ছে 200। চারটে চারটে এসে থাকে 20 মার্কসের। তারপরে দুটো আর্গুমেন্ট থাকে, তারপরে দুটো রিপোর্ট থাকে, একটা কম্প্রেনশন থাকে, একটা প্লেসি থাকে, আর 10টা মতো গ্রামারের অ্যাপ্লিকেশন থাকে। গ্রামার অ্যাপ্লিকেশন বলতে ওই ফ্রেজাল ভার্ব দেয়, তার সেন্টেন্স হুম। ফর্ম করতে হয়। তারপরে এরকম সিনোনিম অ্যান্টোনিমের সেন্টেন্স ফর্ম করতে হয়, মানে মাল্টিপল চয়েস ওটা মানে লিখতে হয় আর কি। এই থাকে আমাদের। আচ্ছা, তাহলে প্রথমে প্রিলিমস পাস করার জন্য কি একটা নির্দিষ্ট কাট অফ থাকে, বা সেটা ক্লিয়ার করার পর হ্যাঁ, তারপরে হ্যাঁ। মেন্স খাতা দেখা হবে? আচ্ছা, তাহলে হুম। প্রিলিমস মেন্স হলো, এবার আসবো যে ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউ স্ট্র্যাটেজি বা ইন্টারভিউ আর কি কেমন ছিল? না, আমাদের ইন্টারভিউর আগেও একটা স্টেপ আছে, যেটা হচ্ছে ফিজিক্যাল মেডিকেল হয়। আচ্ছা। সেটা ওই রেজাল্ট বেরোনোর 1 দেড় মাস 2 মাসের মধ্যে ওটা ডেট দিয়ে দেয়।
সেন্টারটা আমাদের আমাদের আসামে পড়েছিল সেন্টার, আমাদের এই জোনের আসামেই পড়ে, গুয়াহাটিতে, ওখানে যেতে হয়। ফিজিক্যালটা তো খুব টাফ বলবো না, কিন্তু তাও অনেকে আউট হয় ফিজিক্যালে। তো ফিজিক্যাল মেডিকেল হওয়ার পরে তবে ইন্টারভিউ এর ডাকটা আসে আমাদের। আচ্ছা, তারপর ইন্টারভিউ এর দিনের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে যেহেতু এটা একদম প্রথম ইন্টারভিউ ছিল, সেহেতু সেটার জন্য হ্যাঁ, কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, আর সেই দিনের এক্সপিরিয়েন্স। প্রিপারেশন বলতে ইউপিএসসির ইন্টারভিউ আমি জানতাম খুবই মানে ভার্সেটাইল আর রিগুলাস হবে, আর ডাইভার্সিফাইড অবশ্যই। কারণ আমি যে কটা ইন্টারভিউ দিয়েছিলাম এসএসসি এর ইন্টারভিউ, মানে আর্ম ফোর্সের, ওদের ইন্টারভিউ ধরনটা একদমই আলাদা। আর এদের একটা প্যানেল বসে, ইউপিএসসি যে প্যানেলটা ইন্টারভিউ নেয় মানে সিএসসি দের, ওরাই আমাদেরকেও নেয়। তো প্যানেলের ইন্টারভিউটা একটু প্রফেশনাল হয় বেশি, কোশ্চেন গুলো একটু অ্যারিস্টোক্রেটিক কোশ্চেন হয়, একটু প্রফেশনাল ধরনের কোশ্চেন হয়। তো সেই কারণে আমি আমাদের ফ্রি অনেকেই গাইডেন্স দেয় অনলাইনে, তো সেখান থেকে আমি দেখেছিলাম যে কি ধরনের আছে, তারপরে মানে আগের বছরের কোশ্চেন কিরকম এসেছিল সেগুলো একটু দেখেছিলাম। তো সেই দেখে আমি একটা হলিস্টিক পার্সোনালিটি অ্যানালাইসিস করেছিলাম আমার নিজের। তো সেখানে আমি অনেক কিছু লিখেছিলাম নিজের ব্যাপারে, পার্সোনালিটি ব্যাপারে, বা কি কি ধরনের আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। সেখানে আমি একটা পুরো নোটবুক বানিয়েছিলাম, অনেক পেজে সেটা। তো সেটা বানানোর পরে, ওটা বানাতে আমার অনেক অনেক টাইম লেগেছিল, প্রায় 1-2 মাস মতো লেগেছিল। তারপরে ওটা আমি রিভাইজও করেছিলাম 2-3 বার। আর তারপরে মক ইন্টারভিউটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ওটাও আমি নিয়েছিলাম অনলাইন, আমার মানে দিল্লি যাওয়া হয়ে ওঠেনি মানে তাড়াতাড়ি, আমি দিল্লি গেছিলাম ইন্টারভিউ প্রায় 7 দিন কি 10 দিন আগে। তো অফলাইন মক 3টে দিয়েছিলাম ওখানে গিয়ে আমি, আর বাকি অনলাইন দিয়েছিলাম 3টে 4টে মতো। তো এই আমি মক দিয়েছিলাম। তারপরে আহ, মানে ফাইনাল যে ইন্টারভিউটা হয় সেটা দিয়েছিলাম। তো মকের এক্সপিরিয়েন্স তো সেরকম কিছু বলার নেই, কেউ কেউ ভালো বলেছে, কেউ কেউ খারাপ বলেছে, রিভিউ দিয়েছে ইমপ্রুভ করার জন্য। আর ফাইনাল ডের জন্য আমি একটা জিনিস মানে শিওর শট ছিলাম যে যাই হয়ে যাক, কনফিডেন্স হারালে চলবে না, কারণ কনফিডেন্স হারানোর মতো অনেক সময় আসে ওখানে। এমন এমন আমার তো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল, মানে আমার বোর্ডে ফার্স্ট ইন্টারভিউ আমার ছিল। তো সেটা তো প্রথম একটা ভয় লেগেই ছিল যে ফার্স্টেই ডেকে নিয়েছে আমাকে, কোনো মানে অন্যদের কিছু এরও হলো না, বসতো মানে ঠিক করে বসার সময়ই পাইনি আমি, ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে আমাকে ডেকে নিয়েছে ওরা। তো সেই টেনশন একটা ছিল। তারপরে যে প্রেসিডেন্ট স্যার যে থাকেন ওই বোর্ডে, হুম। তিনি তো প্রথম 4-5টা কোশ্চেন এমনই করেছেন আমাকে, আমি একটার উত্তর দিতে পারি। তো সেখানেই তো একটা কনফিডেন্স ডাউনের ব্যাপার থাকে। তো আমি সেটা ভেবে রেখে গেছিলাম যে যাই হয়ে যাক, কনফিডেন্স তো ডাউন হতে দেবো না, অ্যান্সার না পারি না পারবো, সত্যি কথা বলে আসবো যতটা পারি। আর বাকি নিজের যতটা পারি ততটা আমি 100% দিয়ে আসবো। তো প্রেসিডেন্ট স্যার, মানে প্রেসিডেন্ট স্যার যে কোশ্চেন গুলো করলেন অ্যান্সার না দেওয়ার পরে, ওনার তো মুখ দেখে আমি ভেবেছিলাম যে আমার তো সিলেকশন হবে না এখানে। মানে খুবই একটা বাজে মুখ করে বসেছিলেন উনি। তারপরে বাকি প্যানেল মেম্বার যখন ইন্টারভিউটা মুভ করলো, কোশ্চেন গুলো করলো, সেগুলো আমি উত্তর দিতে পারলাম প্রায় সবকটাই, একটা দুটো বাদ দিয়ে। তারপরে মনে হলো না, মোটামুটি একটা ভালো দিয়েছি ইন্টারভিউ, বাকি দেখা যাক কি হয়, এই একটা আশা নিয়ে গেছিলাম। কিন্তু ইন্টারভিউ আমার ভালো যায়নি, আমি এটা মনের মধ্যে রেখেছিলাম যে চান্স না পাওয়ার চান্সই বেশি। তো তারপর রেজাল্ট যখন বেরোলো দেখলাম নাম আছে, তো সেটাই জাস্ট। আচ্ছা, তাহলে আমরা একদম ইন্টারভিউ আর কি শেষে আর কি চলে এসেছি, যে যারা আর কি নেক্সট আর কি প্রিপারেশন নেবে, যে এই পরীক্ষাটার প্রিলিমসে কত মার্কস, সেখানে ওভারঅল যে মেরিটটা সেটা আর কি কততে। তোমার র্যাঙ্ক তো 313 সম্ভবত। এটা একটু বলো, নেক্সট আর কি যারা প্রিপারেশন নেবে তাদের অনেকটা আর কি হেল্প হবে। আচ্ছা, প্রিপারেশনের ব্যাপারে যদি বলতে হয়, এক একজনের প্রিপারেশনের ধরন এক এক রকম হয়ে থাকে। তো কোচিং আমি নিতে বারণ করছি না, কোচিং নিতেই পারে কেউ। আর কোচিং নেওয়াটা ভালো এক এক দিক থেকে, মানে অনেকের এরকম মানে একটা পার্সোনালিটি থাকে যেখানে কোচিং ছাড়া সে করতে পারে না। তো তাদের ক্ষেত্রে কোচিং নেওয়াটা খুবই ভালো। সে হয়তো ফার্স্ট অ্যাটেম্পটাই কম বয়সে পেয়ে যাবে। তো কোচিং নিতেই পারে, আমি সেটা পার্সোনালিটির উপর মানে পার্সন টু পার্সনের উপর ডিপেন্ড করছে, সেটা আমি তাদের উপর ছেড়ে দিলাম। বাকি জিনিসটা জিজ্ঞেস করলেন যে কত মার্কস পেতে হয়, হুম। তো সেটা ভ্যারি করে ইয়ার টু ইয়ার। কারণ আমাদের যেবার পরীক্ষা হচ্ছে এবছর ভ্যাকেন্সিটাও একটু বেশি ছিল, প্লাস কোশ্চেনটাও খুবই টাফ লেভেলের ছিল। মানে প্রায় সিএসসি লেভেলের কোশ্চেন এসেছিল, আমার সিএসসি থেকেও বেশি টাফ অনেকে বলেছিল, মানে যারা অ্যানালাইজ করে। তো সেই জন্য আমাদের কাট অফটা অনেকটাই কমে গেছে এই বছর আর কি। তো কাট অফটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে, কাট অফের দিকে নজর দিয়ে অত লাভ নেই, যতটা পরে প্রিপারেশনটা চালিয়ে যেতে হয়। আর ইউপিএসসি লেভেলের প্রিপারেশনটাই নিতে হবে, কারণ এটা ইউপিএসসি থেকে হয়তো একটু সহজ মনে হতে পারে, কিন্তু সহজ ভাবে পড়লে পাস করা যাবে না, কারণ এটা আবার একটা ইউপিএসসিরই এক্সাম। তো খুবই টাফ লেভেলের এক্সাম এটাও। এটা ভেবেই পড়াশোনাটা চালাতে হবে। আর একটা লাস্ট কথা যেটা আমি বলতে চাই, যে এই জবটা
সুখের চাকরির নাম, প্রথম কথা। তো এই জবটা সবাই নিতে চাইবে এরকমও না। এই জবটা নিলে সারা দেশে ঘুরতে হবে, অনেক তাপ তেরেনে থাকতে হবে, অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কঠিন চাকরি। তো সেই কারণেই বলছি যে যদি নেওয়ার ইচ্ছা হয় তুমি ভেবে চিন্তে নাও, কারণ চাকরি পাওয়াটাই সবকিছু না, চাকরির পরেও একটা লাইফ আছে, সেটাই। আর আপনি যে র্যাঙ্কের ব্যাপারটা বললেন, র্যাঙ্কটা আমার জন্য অতটা ডিপেন্ড করে না, কারণ আমার বিএসএফ ফার্স্ট প্রেফারেন্স, তো বিএসএফ সচরাচর লোকে নিতে চায় না। বিএসএফ এ অনেক কিছু আছে, মানে সেটা আমি বলতে চাই না এখানে। বিএসএফ সচরাচর লোকে নিতে চায় না, আমার নেওয়ার কারণ ছিল তো ম্যাক্সিমাম লোকে যেটা নেয় সেটা হচ্ছে সিআইএসএফ নেয়, সিআইএসএফ বা এসএসবি নেয়। আর ওদের অ্যাসপেক্ট গুলো অনেক ভালো, ওদের প্রমোশন, সরি, পোস্টিং যেটা হয় সেটা অনেক ভালো জায়গায় হয়। তো ওরা ম্যাক্সিমাম লোক ওটাই নেয়, সেই জন্য ওইটা যেটা যারা টার্গেট করবে তাদের জন্য র্যাঙ্কটা ডিপেন্ড করে, কারণ ওখানে জেনারেলদের জন্য 50-60 র্যাঙ্কের নিচে এলে পাওয়া যাবে না সিআইএসএফ, এরকম ব্যাপার একটা। তো তারা ওই পোস্ট গুলো যারা নেয় তাদের জন্য র্যাঙ্কটা ডিপেন্ড করে। আমি কম্পারিজনের জন্য বলছি, কারণ সিএসসি তে কেউ যদি ইন্ডিয়ান ফরেন সার্ভিস নিয়ে থাকে, তো তার জন্য র্যাঙ্কটা অতটা ডিপেন্ড করবে না। সে যদি 400, 500, 600 র্যাঙ্কও করে তাও হয়তো পেয়ে যাবে ফরেন সার্ভিস। কিন্তু যে আইএস অফ করবে ফার্স্ট প্রিফারেন্সে, তার জন্য র্যাঙ্কটা এফেক্ট করে, মানে ডিপেন্ড করবে। তো সেই জন্য র্যাঙ্কটা যদি সেই কোর্স গুলোই নেওয়া হয় যার প্রতি র্যাঙ্কটা এফেক্ট করে, তো সেখানে ঠিক আছে। আর যারা বিএসএফ বা সিআরপিএফ চুজ করবে তাদের জন্য র্যাঙ্কটা অতটা ম্যাটার করে না, পাস করলে পারেই। মানে আমাদের পোস্টিং যেটা হবে সেটার একই র্যাঙ্কেই পোস্টিং হবে, গ্রুপে গ্যাজেটেড অফিসার হবো আমরা। তো এবারে ফোর্সের উপর ডিপেন্ড করে, সেটা একটু রিসার্চ করতে হবে যার যেটা পছন্দ। তো সে নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু এই লাইনটা যেই যেই আসতে চাইবে একটু রিসার্চ করে এসো, কারণ অনেকে এটা পছন্দ করে না এই ধরনের জব গুলো, কারণ অতটা তো সহজ জব না, অনেক চ্যালেঞ্জিং জব এটা। তো সেটাই বলতে চাই আমি just। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আর অনেকেই আর কি হয়তো কমেন্ট করবে এই বিষয়ে জানার জন্য। তো যদি প্রয়োজন বোধ হয় আবারও একটা এরকম টাইপের ভিডিও ট্রেনিং এ জয়েন করার আগে অবশ্যই আমরা চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আচ্ছা। এখানেই শেষ করব।